টানা ৩ সিরিজ জেতা টাইগাররা কি এশিয়া কাপে দাপট দেখাতে পারবে? প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ। এই বিষয় নিয়েই আসলে আলোচনার শুরুটা করতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহা পিয়াল। সঞ্জয় সাহা পিয়াল, স্বাগত আপনাকে খেলা যোগে, সেই সাথে শুভ সকাল। প্রশ্নটা হচ্ছে যে আমরা জানি যে বাংলাদেশ এশিয়া কাপে এর আগে একাধিকবার ফাইনাল খেলেছে, যেটা শুরুতে বলছিলাম, এবং অল্পের জন্য শিরোপা মিস হয়েছে। এরকম একটা টুর্নামেন্টের কোনো ট্রফি এখন পর্যন্ত বাংলাদেশের নেই। এবার আগে থেকেই বাংলাদেশ নিজেদের ভেতরে সেই কনফিডেন্সটা বিল্ড আপ করার চেষ্টা করেছে যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলতে যাবে। বাস্তবতাটা আসলে কতটা সহজ? আপনি যেটা বললেন যে বাস্তবতাটা কতটা সহজ, আসলে বাস্তবতা সেই মরুভূমির মরীচিকার মতোই। আমি যদি দেখি আমরা যে প্রস্তুতিটা নিলাম সিলেটে, সেটা কি আসলেই এশিয়া কাপের জন্য কতটা আসলে আমাদের দিতে পেরেছে। আমি মনে করি যে এই সিরিজটা, এই টুর্নামেন্টটা ডাচদের সঙ্গে যেটা, এটা আমাদের সাথে একটা সুযোগ ছিল। মানে আপনি যদি বলেন যে আপনার হাতে তরোয়ালও ছিল, ঢালও ছিল, আপনি প্রথমে ঢালটা ইউজ করেছেন, তরোয়ালটা হাতে রেখে দিয়েছেন, যেটা আপনার শুরুতে তরোয়ালটা ইউজ করার উচিত ছিল। আপনি ব্যাটিং প্র্যাকটিস করলেন না প্রথম 2 ম্যাচে, পরে এসে এমন একটা পরিস্থিতি হলো, বৃষ্টি এবং সব কিছু মিলিয়ে, যেখানে আমার মনে হয় যে কিছু অপূর্ণতা থেকে যায়। আপনি যদি দেখেন তাওহিদ হৃদয়, তিনি কিন্তু প্রপার সুযোগটা পেলেন না, সবকটা ম্যাচে খেলতে পারলেন না। সাইফের কথা যদি বলেন, সাইফুদ্দিন, তিনি কিন্তু নামতেই পারলেন না, ব্যাটের প্যাডটাই পড়তে পারলেন না। আমার তো মানে কালকে যখন নাকি টসের আগে, মানে টসের পরপর আমার মনে হচ্ছিল যে ভাগ্য ভালো যে নেদারল্যান্ডস টসটা জিতেছে, তা না হলে হয়তো লিটন আবারও সেই মানে প্রথমেই ওদেরকে ব্যাটিংয়ে পাঠাতো। তো যেটা হয়েছে, আমার মনে হয় যে এই সিরিজটাতে আমরা কিছু অপ্রাপ্তি আমাদের থেকে গেছে। অনেক কিছু হবে, অনেক কিছু আছে, কিন্তু হাতিগোড়া এমন কিছু আমরা জিতিনি যে এই সিরিজ থেকে এতটা নিয়ে আমরা এশিয়া কাপে যেতে পারবো। নিঃসন্দেহে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা জানি যে অনেক ক্ষেত্রেই আসলে আমরা দেখেছি যে লিটন দাস অনেকগুলো চেঞ্জ নিয়ে এসেছেন, 5 পরিবর্তন নিয়ে খেলেছেন, এবং এটাও তো একটা পজিটিভ দিক যে তাদের সাইড বেঞ্চটা ঘুরিয়ে ফিরিয়ে বাজিয়ে দেখার একটা চেষ্টা ছিল টিম ম্যানেজমেন্টের ভেতরে। কিন্তু আমরা দেখলাম যে লিটন ওপেনে নামলেন। এর আগে আমরা দেখেছি যে লিটনের নতুন বল খেলাটায় একটু দুর্বলতা রয়েছে, যে কারণে আমরা অনেক সময় দেখি যে তিনি লোয়ার মিডল অর্ডারেও অনেক সময় তাকে দিয়ে ট্রাই করা হয়েছে। নতুন বলে একটু মনে হয় তিনি শেকি। সেই জায়গায় লিটন গতকালকে যে ম্যাচটা খেললেন, ওপেন করলেন এবং যেভাবে ব্যাটিংটা করলেন, কখনো আসলে মনেই হয়নি যে তার নতুন বলে কোনো দুর্বলতা আছে। না, আসলে আপনি যদি দেখেন পুরো সিরিজটা, পুরো সিরিজটাতে আমার মনে হয় যে ডাচ বাংলা যে সিরিজটা, এই ডাচ বাংলা সিরিজে লিটনের এটিএম মানে লিটনের রানের ব্যাংক সবচেয়ে ভালো, এবং তিনিই সবচেয়ে বেশি সুযোগটা কাজে লাগিয়েছেন। তিনি পাকিস্তান সিরিজে 17 করেছিলেন, এই সিরিজে তিনি 145 করেছেন। আমার যেটা মনে হয়, লিটন কিন্তু পরীক্ষিত ওপেনার, পরীক্ষিত টপ অর্ডার ব্যাটসম্যান, তিনি অধিনায়ক, তিনি খেলবেন। বাট আপনি যদি একটু স্যাক্রিফাইসের জায়গায় যেতে পারতেন, একটু ঝুঁকি নিতেন, আপনি যে তাওহিদ হৃদয়কে আপনি ওয়ান ডাউনে যদি আপনি আগের ম্যাচটাতে খেলাতেন, কিংবা এই যে সুযোগগুলো, মানে লিটন কিন্তু কনফিডেন্স, তিনি খেলছেন, তিনি রান পাচ্ছেন, বাট আপনার দলের যেই যারা ডাউনে আছে তাদেরকে আরেকটু সুযোগ করে দেওয়া। কারণ এরকম আপনি হাতের মোয়ার কোথায় পাবেন? ডাচদের মতন এমন বোলিং এমনই আপনি হয়তো পাবেন না। আপনি এশিয়া কাপে কিন্তু এরকম মোয়া পাবেন না, এরকম হাতে কমলা পাবেন না। সেখানে কিন্তু আপনার গিয়ে মানে মাংস থেকে হাড্ডিটা ছাড়িয়ে নিতে খেতে হবে। তো সব কিছু মিলে আমার মনে হয় যে সুযোগগুলো ছিল, এখন অনেক কথা হবে। লিটন এত রেকর্ড করেছে, মানে রেকর্ড কুমার দাসও অনেকে দেখলাম ফেসবুকে লিখছে, মানে তার এতগুলা রেকর্ড হয়েছে। তারপরেও আমি কিন্তু মনে করবো যে কিছু ল্যাকিং কিন্তু রেখে আমরা এশিয়া কাপে যাচ্ছি। সবাই কিন্তু প্রপার প্র্যাকটিসটা পায়নি, বিশেষ করে ব্যাটসম্যানরা। আপনি যদি 17 থেকে 20 ওভার আমরা রিচই করতে পারলাম না, ওই সময় আমাদের অ্যাটিটিউড কেমন থাকবে, আমাদের ব্যাটারদের কতটা সুযোগ কাজে লাগাইতে পারবে, সেই জায়গা থেকে আমি কিন্তু ব্যর্থ। আপনি আরেকটা আমরা যদি দেখি যে আমাদের প্রতিপক্ষ এশিয়া কাপে কারা, আমাদের প্রতিপক্ষ এশিয়া কাপে আফগানিস্তান, শ্রীলঙ্কা, হংকং। আমরা যদি দেখি তারা কি করছে, তারা যে তারা প্রস্তুতি ম্যাচ খেলছে। তারা আফগানিস্তান পাকিস্তানকে হারাচ্ছে ট্রাই সিরিজে, পাকিস্তান আফগানিস্তানকে হারাচ্ছে, ওদিকে জিম্বাবুয়েকে হারালো শ্রীলঙ্কা। মানে তারা প্রস্তুতি সিরিজ খেলছে, আর আমার কাছে মনে হয় যে আমরা একটা সম্প্রীতি সিরিজ খেললাম। তো এইখানটায় আমার মনে হয় যে আমাদের খুব আত্মবিশ্বাসে ঢেকুর হওয়ার, মানে ফলস কনফিডেন্স যাতে আমাদের না নিয়ে যায়, এটা আমার মনে হয় সতর্ক থাকতে হবে। নিঃসন্দেহে এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল, এবং আমরা দেখেছি লিটন যেভাবে ব্যাটিংটা করলেন,
ইনফ্যাক্ট নুরুল হাসান সোহান প্রায় 3 বছর পরে তিনি টি-20তে ফিরেছেন, 22 রান তিনি করেছেন, মাত্র 11 বল খেলে 2 ছক্কা তিনি গতকালকে মেরেছেন। সো এই যে ফিরেই দারুণ একটা ব্যাটিং করা, কিংবা লিটনের যেভাবে অ্যাগ্রেসিভ ব্যাটিংটা করা, জাকের আলী অনেক ভীষণ ধারাবাহিক, শামীম পাটোয়ারি খুব বড় কোনো ইনিংস হয়তো খেলতে পারেনি, কিন্তু যতক্ষণ ক্রিজে ছিলেন একটা ইলেকট্রিসিটি অন্যরকমের একটা কাজ করেছে। কিন্তু এই সব কিছুই কি দুর্বল নেদারল্যান্ডসের বিপক্ষে বলেই কিনা, নাকি বড় প্রতিপক্ষের বিপক্ষে একই ইন্টেন্সিটিতে বাংলাদেশের ব্যাটিং করার ক্যালিবারটা আসলে কতটা? আপনি যদি বলেন যে দুর্বল প্রতিপক্ষ কিনা, আমি যেটা বললাম যে মানে পড়ে আসা প্যারাগ্রাফটা কমন পড়ে যাওয়ার মতো, নেদারল্যান্ডস এমনই একটা দল। আমি লিটনও বললেন, ক্যাপ্টেনও বললেন যে সব দলই সমান, সব দলই অবশ্যই তাদেরকে রেসপেক্ট রেখে বলা হচ্ছে। এখানে তাদের যে আমি মনে করি তাদের আপনি ক্যাচ প্র্যাকটিস আপনি যদি দেখেন, আমরা কতগুলো ক্যাচ আমাদের তারা ফেলেছে, এই ক্যাচগুলো আপনি নিশ্চয়ই আশা করবেন না যে আপনি বড় কোনো দলের সঙ্গে এরকম হতে পারে। তো সব মিলে যদি আমি এক এক করে আসি, আপনি সোহানের কথা যদি বলেন, সোহান তার সর্বোচ্চ ব্যবহারটা করেছে। যেই সময় ক্রিজে তিনি ছিল 2 ছক্কা মেরেছে এবং একটি বাউন্ডারির কাছে ক্যাচ হতে হতে বেঁচে গেছে, একটি ছক্কা মেরেছে এবং তার প্রিয় শটগুলো স্লগ সুইপ খেলেছেন, তিনি স্কুপ করার চেষ্টা করেছেন, যদিও রিভিউ থেকে ওটা বেঁচে গেছেন। সব মিলে সে তার সর্বোচ্চ চেষ্টাটা করেছে। আপনি যদি আসেন জাকেরকে আমার দেখার এত ইচ্ছা ছিল যে তিনি যে কিভাবে হ্যামার্ড করতে পারেন। আমরা জানি জুলিয়ান উডকে কিন্তু বিদায় করে দেওয়া হয়েছে যে তিনি নেই, বাট তার শিখিয়ে যাওয়া যে ব্যাপারগুলো, যে জুলিয়ান উডের যে সেই হ্যামার সিক্সগুলো, সেটা কিন্তু জাকেরের কাছ থেকে দেখা গিয়েছে। কাও কর্নারে তিনি যে সিক্সটা মারলেন, সেটা পুরাই আমার মনে হয় যে একটা ইফেক্ট ছিল, উড ইফেক্ট ছিল। এবং এই উড ইফেক্টটা কিন্তু আমি বলবো যে লিটনের ভিতরেও ছিল। লিটন যে ব্যাট সুইং করতে যে ব্যাপারটা, চারপাশে যে সুইং তিনি আগেও এরকম করেছেন, বাট কালকে থেকে ভীষণ রকম ফ্লুয়েন্স মনে হয়েছে। 16 বলে তিনি 42 করে ফেলেছিলেন, যদিও বৃষ্টির পর তার ইনিংসটা স্লো হয়ে গেছে। এবং হৃদয়ের কথা যদি আসে, হৃদয়ের কিন্তু একটি জায়গায় কিন্তু হৃদয়ের যে ব্যথাটা, আসলে হৃদয় যে ডট খেলছে পারছে না, এমন একটি ডাচদের সঙ্গে যারা নাকি তুলোধুনা করে দিচ্ছে সবাই, সেখানে হৃদয় এরকম ডট খেলছে। তো হৃদয়ের আমার মনে হয় যে আরেকটি ম্যাচ সুযোগ ছিল, তবে হৃদয়ের জন্য মানে ওষুধ হচ্ছে যে ভালোবাসার ওষুধ, লিটন সেটা দিয়ে রেখেছে। কালকে প্রেস কনফারেন্সে বলেছেন যে তার দলের সেরা একজন ব্যাটসম্যান এবং তিনি এশিয়া কাপে করবেন। এবং আমার মনে হয় যে হৃদয়ের সামনে হংকং এখন আরেকটা সহযোগী দেশ আছে এশিয়া কাপে, সেটা তার জন্য একটা লাইফলাইন হতে পারে। সেটা নিশ্চয়ই হতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি বলছিলেন যে মিডল ওভারে নেদারল্যান্ডসের মতো দলের এগেনস্টেও বাংলাদেশ খুব একটা সুবিধা করতে পারেনি। মিডল ওভারে সাধারণত স্ট্র্যাটেজিটা যেরকম হয় যে হয়তোবা পাওয়ার প্লের পরের সময়টায় ফিল্ডাররা ছড়িয়ে পড়ে, তখন হয়তোবা সিঙ্গেল ডাবলস বের করে নিয়ে আসার ব্যাটসম্যানরা চেষ্টা করেন। বাংলাদেশের আসলে ওই জায়গাটাতে দুর্বলতা আছে কিনা, স্পেশালি মিডল ওভারে যখন আমরা দেখছি যে কোনোভাবেই রান হচ্ছে না, এবং এর আগেও আসলে এই সমস্যাটা প্রকট হয়ে উঠেছে এবং প্রেশারের কারণে দেখা যাচ্ছে যে টোটাল মিডল অর্ডারটা কলাপস করছে। তাওহিদ হৃদয়েরও ব্যাটে কিন্তু বেশ কিছুদিন ধরে রান নেই, কারণ ওই জায়গাটায় মিডল অর্ডারে তিনি সাধারণত ব্যাটটা করে থাকেন। তাওহিদ হৃদয় যেটা হয়েছেন, তিনি কিন্তু আমরা কালকেও যেটা খেয়াল করলাম যে তার অন সাইডে তিনি ভালো খেলতে পারেন, বাট অফ সাইড তাকে লক করে দিলে কিন্তু তিনি একেবারে ছটফট করতে থাকেন। এবং আপনি প্রথম 2টো ম্যাচে তিনি ফিল্ডিং ভালো করতে পারেননি, ছটফট বেশি করেছেন। এবং কালকেও দেখলাম যে তাকে যখন অফ সাইডটা লক করে দেওয়া হলো, তিনি কিন্তু ছটফট করছিলেন। তো এই যে ব্যাপারটা, তাকে কিন্তু প্রপার প্র্যাকটিসের সুযোগটা দেওয়া উচিত ছিল, যেটা আমরা দিতে পারিনি। কারণ লিটনের কথাতে বোঝা গেছে তাকে কিন্তু খেলানো হবে এশিয়া কাপে, তিনি বেস্ট 11-এ থাকবেন। কিন্তু আপনি যেটা বললেন যে মিডল অর্ডারে 4-5 এবং এদিকে এসে 8 কি 9, এই জায়গাটা আমাদের প্র্যাকটিসটা, এই জায়গাটা আরও ফাইন টিউনিংয়ের দরকার ছিল। আপনি সাইফকে যদি বলেন, সাইফের খেলা আমরা কালকে দেখেছি, তিনি কিন্তু তারও একটি সমস্যা আছে, তিনি কিন্তু মানে গতিময় বোলারিংয়ে কিন্তু তিনি কিন্তু বেশ দুর্বল। এর আগেও আমরা দেখেছি শাহিন আফ্রিদিকে তিনি খেলতে পারেননি 3 বছর আগে যখন তিনি খেলেছিলেন। তো সাইফের এই দুর্বলতাটা আছে। হৃদয় কিন্তু স্পিন রোটেট করতে পারে, কিন্তু তাকেও কিন্তু রিড করে ফেলছে সবাই, ইভেন ডাস্টরাও রিড করে ফেলছে। তো এই হৃদয়ের ব্যথা আপনার ওষুধ নাই কোথাও, এটা আসলে তাকে এখন সহানুভূতি, তার পাশে থাকতে হবে। এবং হংকং সামনে আছে যদি এখন কিছু হয়। কিন্তু ব্যাটসম্যানদের যে প্র্যাকটিসের যে বিষয়টা ছিল, আমরা দেখেছি যে লিটন দাস একটা লম্বা ইনিংস খেলেছেন এবং এর আগের ম্যাচগুলোতে আসলে বাংলাদেশের মোস্ট অফ দ্য ব্যাটসম্যান আসলে সেভাবে নামারই সুযোগ পায়নি। এটা আসলে
একটা অন্যরকম সমস্যা হয়ে গেল কিনা, বিশেষ করে আমরা তো এটাকে একটা প্রস্তুতি পর্ব হিসেবেই দেখছি এশিয়া কাপের। সেই প্রস্তুতিটা যারা একটু মিডল অর্ডারে, যেই জায়গাটাতে বাংলাদেশের দুর্বলতা এবং লোয়ার মিডল অর্ডারে, তারা তো আসলে ব্যাটিংটাই করার সুযোগ পেলেন না। তাহলে আসলে প্রস্তুতিটা কিভাবে হলো? সেটা আমার মনে হয় যে এখানে প্রস্তুতির চেয়ে তারা হাততালি পাওয়ার, দর্শকের হাততালি পাওয়ার ম্যানেজমেন্ট চেষ্টা করেছে বেশি। এবং এখানে আমি বলবো যে টিম ম্যানেজমেন্ট আনস্মার্টের মতন, এটা আমার ব্যক্তিগত ব্যাপার মনে হচ্ছে আর কি, যে টিম ম্যানেজমেন্ট আনস্মার্টের মতন প্রথম 2 ম্যাচে টসে জিতেই যে তাদেরকে মানে এমন একটি দলের সঙ্গে তারা প্রথমেই আমরা ব্যাটিংটা নিলাম না, এখানে আপনার ব্যাটসম্যানদের কিন্তু তারা সুযোগ করে দিতে পারেননি। অথচ আমরা জানি যে 1 মাস ধরে জুলিয়ানুর যে প্র্যাকটিসটা করিয়েছেন যে পাওয়ার হিটিংয়ের, সেটার ইউটিলাইজ দেখার জন্য এবং করানোর জন্য অন্তত প্রথমে ব্যাটিংটা নেওয়া উচিত ছিল। এবং আপনি এই সিরিজকে আপনি জেতার জন্য খুব একটা কিন্তু আপনার কষ্ট করতে হতো না। এখানে মুস্তাফিজ কিংবা তাসকিনকে নিয়মিত খেলানোর দরকার ছিল। আমাদের বোলিং লাইন আপ কিন্তু পরীক্ষা হয়ে গেছে শ্রীলঙ্কা এবং পাকিস্তানে, সেখানে পরীক্ষাটা ছিল ব্যাটারদের। সেই ব্যাটাররা কিন্তু আমার মনে হয় প্রপার হয় না, যেটা আপনি এখন হয়তো আমরা দেখছি যে এত রান করেছে লিটন, এত রান করেছে, বাট এটা তার ব্যক্তিগত কিছু রেকর্ড আর ঝুড়িটা ভরলো আর কি। আপনি যদি বলেন 14টা হাফ সেঞ্চুরি আছে, কিন্তু আলটিমেটলি আসলে দেখা যাচ্ছে যে প্রস্তুতির যে ঘাটতিটা রয়েই গেছে। ব্যাটসম্যানদের প্রস্তুতিটার দরকার ছিল, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস ব্যাটসম্যানরা আসলে সুযোগই পাননি ব্যাটিংটা করার। টপ অর্ডারের কয়েকজন ব্যাটসম্যানই ম্যাচ জিতিয়ে 4জন, যে কারণে আসলে বাংলাদেশের জন্য নিশ্চয়ই একটা অশনি সংকেত থাকবে। অশনি সংকেত বলবো না, বাট একটা অস্বস্তি থেকে যাচ্ছে আর কি। আপনি একটা ভালো সুযোগ ছিল। প্রত্যাশা করতে চাই যে প্রস্তুতিটা ঠিকঠাক না হলেও মাঠে নিজেদের পরিকল্পনাটা এশিয়া কাপে এক্সিকিউট করতে পারবে। জি, আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে, আশা পুরাইলছে স্বাদ মিটেনি। আমরা দেখা যাক এশিয়া কাপে কি হয়, সেটাই আসলে প্রত্যাশা। সঞ্জয় সাহাপিয়াল, অনেক ধন্যবাদ খেলাযোগে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম বাংলাদেশ কেমন প্রস্তুতি নিল এশিয়া কাপে। নেদারল্যান্ডস সিরিজটা আসলে কতটা ভালো প্রস্তুতির মঞ্চ হয়ে দাঁড়ালো।